Are you tired of trying to change your bad habits? আপনি কি আপনার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করতে গিয়ে হাল ছেড়ে দেন খুব তাড়াতাড়ি? সো ইউ আর নট অ্যালোন। আমরা প্রত্যেকেই প্রায় প্রতিদিন অনেক বড় বড় চিন্তা ভাবনা করি, অনেক বড় বড় স্বপ্ন দেখি, অনেক বড় বড় প্ল্যানিং করি, অনেক বড় টার্গেট সেট করি। অ্যান্ড আমাদের অভ্যেসই হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি রেজাল্ট চাই, এটা হিউম্যান নেচার। আর সেটা করতে গিয়ে আমরা আলটিমেটলি বার্নড আউট হয়ে যাই, হাল ছেড়ে দিই যে না, ওটা হবে না। কিন্তু আমি যদি আপনাদের বলি যে দেয়ার ইজ আ মেথড বাই উইচ দেয়ার উইল বি গ্যারান্টিড সাকসেস, ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, দেয়ারস আ মেথড। In today's video, we will dive deep into the real secret of breaking the bad habits and creating good habits by starting with just one simple step. হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, একটা ছোট্ট স্টেপের মধ্যে দিয়ে আমরা আমাদের খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করে ভালো অভ্যাস জেনারেট করতে পারি। So it's basically rooted in an incredible Japanese secret, a Japanese culture that is known as Kaizen. So let's go. So আজকের এই কাইজেন কনসেপ্টটি আমি শেয়ার করছি ফ্রম সারা হার্ভেজ কাইজেন বুক। ওকে, সো বুক রিভিউতে আমি পরে আসব। তার আগে আপনাদের জাস্ট একটা ছোট্ট কাইজেন সম্পর্কে একটুখানি ইন্ট্রোডাকশন দিই যে ব্যাপারটা কি। সো বেসিক্যালি আমরা যখনই জীবনের কিছু পরিবর্তন করতে চাই, সেটা হতে পারে যে I will get into shape, অথবা হতে পারে নতুন কোনো প্রজেক্ট স্টার্ট করতে চাই, অথবা হতে পারে নতুন কোনো হবি আমরা নিজেদের লাইফস্টাইলে আনতে চাই। তো সবসময় আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বড় বড় টার্গেট সেট করি, ঠিক আছে? কিন্তু আমরা সেটা করতে গিয়ে ভুলে যাই যে এই বড় বড় টার্গেট কখনো একদিনে বা খুব তাড়াতাড়ি ফুলফিলড হবে না। এর মধ্যে লুকিয়ে আছে আমাদের প্রত্যেক দিনের অভ্যেস, হ্যাবিটস। এই অভ্যেসগুলো এমনই একটা জিনিস যেটা ভালো অভ্যেস যদি তৈরি করা যায় তাহলে টার্গেট কিন্তু ফুলফিলড হবে। একদিনে টার্গেট যদি ফুলফিল করতে চাই বা এক মাসে কেউ যদি টার্গেট ফুলফিল করতে চাই, সেটা কিন্তু হয় না। যদি খুব বড় টার্গেট হয়ে থাকে, এক মাসেরও টার্গেট হয়, বাট সেটা মান্থলি টার্গেট। লাইফস্টাইলে যখন কোনো চেঞ্জ আনার থাকে তখন কিন্তু আমাদের অভ্যাস গড়ে তুলে কাজটা করতে হয়। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, লাইক আমি টার্গেট সেট করেছি, একটা ইয়ারলি টার্গেট সেট করেছি যে আমাকে বছরে 5টা বই পড়ে কমপ্লিট করতে হবে। এটা আমার টার্গেট, ইয়ারলি একটা টার্গেট। সো আমি যদি এই টার্গেট ফিক্স করি, আমার যদি বই পড়ার অভ্যেসই আগে না থাকে, আমাকে বই পড়ার অভ্যেসটা জেনারেট করতে হবে। আমাকে এটা ডেলি টার্গেট দিতে হবে নিজেকে যে আমি প্রত্যেক দিন 5 পাতা করে পড়বো। অ্যান্ড কিছুদিন বাদে যখন সেটা অভ্যাস হয়ে যাচ্ছে তখন আমি সেটাকে বাড়িয়ে দেব 10 পাতা করে। আলটিমেটলি গিয়ে দেখা যাবে যে কম্পাউন্ড এফেক্টে জেনারেট হয়ে আলটিমেটলি ইয়ারলি হয়তো আমি 5টার অনেক বেশি বই পড়ে ফেললাম। সো ইটস নট অ্যাবাউট গোল ওরিয়েন্টেড প্রসেস, ইটস প্রসেস ওরিয়েন্টেড প্রসেস। তো আমাদের প্রতিদিনের অভ্যেসের মধ্যে দিয়ে কিন্তু আমাদের লাইফের টার্গেট ফুলফিলমেন্ট এর সিক্রেট লুকিয়ে আছে। সো বেসিক্যালি কাইজেন হচ্ছে এমনই একটি কনসেপ্ট যেটার মানে হলো যে ওয়ান স্মল স্টেপ অ্যাট আ টাইম অ্যান্ড কনসিস্টেন্ট ইনক্রিমেন্টাল চেঞ্জেস। মানে এই যে আপনাদের আমি একটা উদাহরণ দিলাম যে 5টা বই আমি বছরে ভেবেছি টার্গেট ফুলফিল করব, তো সেক্ষেত্রে আমাকে ফার্স্টে কি করতে হবে যে বই পড়ার অভ্যেসটা আগে আমাকে তৈরি করতে হবে। তো প্রত্যেক দিন আমাকে টার্গেট, ছোট ছোট টার্গেট সেট করতে হবে। হয়তো 5 পাতা কেন, আরো কম থেকে শুরু করতে পারি, আমি 1 পাতা করেও শুরু করতে পারি। বাট ইউ হ্যাভ টু স্টার্ট ফার্স্ট, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম অ্যান্ড দেন
সেটাকে ঠিক করার জন্য আমরা কি কি ছোট ছোট স্টেপ নিতে পারি যাতে করে সেটা একটা জায়গায় বড় টার্গেটে ম্যানিফেস্ট হয়, সেটা হচ্ছে যে কাইজেন। সো বেসিক্যালি কাইজেন জিনিসটা কি অ্যান্ড কিভাবে আপনারা এটাকে নিজেদের আয়ত্তে আনতে পারবেন তার উত্তর লুকিয়ে রয়েছে সারা হার্বের এই কাইজেন নামক বইটিতে। ওকে, সো আগে আমি বলেছি যে কাইজেন কথাটি মানে হলো যে ওয়ান সিঙ্গেল স্টেপ, স্মল স্টেপ অ্যাট এ টাইম অ্যান্ড কন্টিনিউয়াস, মানে কনসিস্টেন্ট যেটাকে বলে, অ্যান্ড ইনক্রিমেন্টাল চেঞ্জেস। ওকে, সো এই বইটার শুরুতে সারা হার্বে ইন্ট্রোতে লিখছেন যে কিভাবে উনি ওনার ডেইলি মনোটোনাস রুটিনের মধ্যে বোর হয়ে যাচ্ছিলেন, ক্রিয়েটিভলি আনইন্সপায়ার্ড হয়ে যাচ্ছিলেন, ডিমোটিভেট ফিল করছিলেন। তখন কিন্তু উনি লন্ডনে একটি জব করতেন, কিন্তু সেই ডেইলি রুটিনের মধ্যে থেকেও ওনার এই প্রবলেমগুলো হচ্ছিল, ওনার অ্যাংজাইটি আসছিল প্রচন্ড। উনি যোগা, মেডিটেশন, মাইন্ডফুলনেস অনেক কিছু ট্রাই করেছেন, বাট আলটিমেটলি কোনোটাই কোনো কিছু থেকে তিনি সলিউশন পাচ্ছিলেন না। দেন তিনি যেটা করলেন যে তিনি লন্ডন থেকে জবটা ছেড়ে দিয়ে জাপানে মুভ করে যান টু লিভ। এখানে আসেন অ্যান্ড জাপানে এসে তিনি আইডেন্টিফাই করেন অ্যান্ড টোটালি ফাইন্ড আউট করেন একটা সুন্দর জাপানিজ কালচার যার নাম হচ্ছে কাইজেন। অ্যান্ড তিনি সেই কাইজেনটাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগিয়ে আবার নিজের সেই ক্রিয়েটিভ এনার্জিকে রিভাইভ করতে পেরেছিলেন। অ্যান্ড তিনি যেহেতু নিজে সেগুলোকে এক্সপিরিয়েন্স করেছেন, তার জন্যই তিনি এই বইটির মধ্যে দিয়ে সেই বার্তাটি আমাদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। সো দিস ওয়াজ বেসিক্যালি দ্য writing purpose of the writer. Now we will go to the history of Kaizen. Actually এই কাইজেন কনসেপ্টটি ছিল একটা ইউএস কনসেপ্ট, ঠিক আছে? সো অ্যান্ড এটা কোনো পার্সোনাল ডেভেলপমেন্টের কোনো কনসেপ্ট ছিল না, এটা ছিল একটা অর্গানাইজেশনাল থিওরি, ঠিক আছে? বাট আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যখন জাপানের ইকোনমি পুরোপুরি ব্রেকডাউন হয়ে যায়, তখন এই কাইজেন কনসেপ্টটিকে অর্গানাইজেশনে এনেছিলেন মিস্টার মাসাকি ইমাই বলে একজন বিজনেস কনসালটেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল থিওরিস্ট। ওকে, তো তিনি ফার্স্ট এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন টু দ্য জাপানস অর্গানাইজেশন, যাতে করে জাপানের ইকোনমিকে তিনি রিভাইভ করতে পারেন। ইটস নাথিং বাট জাস্ট দ্য সিম্পল অর্গানাইজেশনাল চেঞ্জেস, ইটস জাস্ট নাথিং বাট জাস্ট সিম্পল ইনক্রিমেন্টাল চেঞ্জেস। Obviously সেগুলো যদি আমরা নট অনলি ইন দ্য কেস অফ পার্সোনাল ডেভেলপমেন্ট, ইন দ্য কেস অফ অর্গানাইজেশন আমরা যদি এই কাইজেন টেকনিকটাকে ইউজ করতে পারি, তাহলে কিন্তু সেই অর্গানাইজেশন কিন্তু একটা সাকসেসফুল হতে পারে এবং সেটা সাকসেসের দিকে রান করবে। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি অফ কাইজেন। এবং এটা জাপানে আসার পর, অ্যাজ আ অর্গানাইজেশনাল থিওরি আসার পর, এটা কিন্তু মানুষ এখানে আয়ত্ত করে নিয়েছিল অ্যাজ আ পার্সোনাল ডেভেলপমেন্ট থিং। কারণ আমাদের অ্যাকচুয়াল ফিজিওলজি কিন্তু এভাবেই কাজ করে। আমরা যদি কোনো হ্যাবিটকে জেনারেট করতে চাই, তাহলে সেটা হুট করে একদিনে জেনারেট হবে না। আবার যদি কোনো খারাপ অভ্যেসকে আমরা ত্যাগ দিতে চাই, তাহলে সেটাও কিন্তু একদিনে আমরা ছাড়তে পারবো না, বিকজ ইটস আওয়ার ফিজিওলজি। আমাদের ফিজিওলজিটাই হচ্ছে এরকম যে কোনো কিছু যদি আমাদের বডি থেকে উইথড্র করতে হয়, তাহলে সেটা আস্তে আস্তে ফিজিওলজিক্যালি স্টেপ বাই স্টেপ উইথড্র করতে হয়। হুট করে কোনো জিনিস উইথড্র করলে আমাদের বডি কিন্তু সেটা নিতে পারে না। সো সব কিছুই হচ্ছে আলটিমেটলি আমাদের ফিজিওলজি আর নিউরোসায়েন্স। ওকে, তো উই উইল ডাইভ ইনটু দ্য নিউরোসায়েন্টিফিক কজেস বিহাইন্ড দ্য কাইজেন টেকনিক। তার আগে আমরা একটু বইটি সম্পর্কে জেনে নিই যে বইটির মধ্যে এক্স্যাক্টলি কি আছে। আপনারা যদি বইটির কন্টেন্টটা দেখেন, আমি এখানে দেখাচ্ছি, আপনারা যদি বইয়ের কন্টেন্টে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে there is health, there is work, there is money, there is home, there is relationships, there is habits and challenges. তার মানে এখানে যেটা বলতে চাইছি সেটা হলো যে জীবনের প্রত্যেকটা ডোমেনে কিন্তু আপনি এই কাইজেন টেকনিকটাকে ইউজ করতে পারবেন। ওকে, সো বেসিক্যালি ইটস আ, মানে বই যদি দেখা যায় যে বইটার রিভিউ দিতে বলা হয় না, এই বইটার মধ্যে একটা সিম্পল এই ছোট্ট টেকনিকটি নিয়েই সম্পূর্ণ বইটা রয়েছে, কিন্তু এখানে এত সুন্দর করে
ডিসক্রাইব করা আছে যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে চেঞ্জেস আনতে পারবেন, সেগুলো কিছু রেডি অ্যান্ড অ্যাকশনেবল স্টেপস এখানে দেওয়া হয়েছে। লাইক আমি একটা এক্সাম্পল দিচ্ছি। লাইক আপনি হয়তো আপনার ওয়ার্ক স্পেসে প্রোডাক্টিভিটি বাড়াতে চাইছেন, ফর এক্সাম্পল। ওকে, তো এই বইটি বলছে যে আপনি একটি জার্নাল নিন। ফার্স্ট অফ অল, জার্নাল মিনস কিপ আ ডায়েরি, এবং সেখানে ফাইন্ড আউট করুন যে আপনি এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কি কি ইমপ্রুভমেন্ট করতে পারেন। তার মধ্যে ফার্স্ট আসে সেটা হলো যে ওয়ার্ক স্পেসের যে এনভায়রনমেন্ট সেটাকে ঠিক করা। ঠিক আছে, কারণ আমাদের ওয়ার্ক স্পেসের এনভায়রনমেন্ট যদি ভালো থাকে না, that will increase our productivity. কারণ there is a ready-made new term that is known as neuroaesthetics, means মানে হচ্ছে অ্যাস্থেটিক্স আমাদের ব্রেনের ওপরে একটা ভীষণ একটা পজিটিভ এফেক্ট ফেলে, যার জন্য আমরা পিস অনুভব করি, পজিটিভ ফিল করি, যার জন্য আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু বাড়ে। তো আপনি একটি জার্নাল নিলেন এবং সেখানে আপনি নোট ডাউন করলেন যে আপনার ওয়ার্ক স্পেসের এনভায়রনমেন্টকে অ্যাস্থেটিক্যালি সুন্দর করার জন্য সেখানে আপনি কি কি ছোট ছোট চেঞ্জেস আনতে পারেন। ওকে, তো ইভেন এই বইটি আপনাকে এক্সাম্পল গুলো দিয়ে দিচ্ছে যে আপনি কি কি চেঞ্জেস আনতে পারেন, এবং দ্যাট ইজ টোটালি সাইন্টিফিক্যালি প্রুভড কি কি স্টেপস নিলে আপনি সেটা ওয়ার্ক স্পেসকে আরো বেশি প্রপারলি অ্যাস্থেটিক্যালি এনহ্যান্স করতে পারবেন। তো সেটা কিছু প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশনেবল, রেডি অ্যান্ড অ্যাকশনেবল স্টেপস কিন্তু এই বইটির মধ্যে আছে। তো আপনি সেগুলো ফাইন্ড আউট করলেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে আমাকে কি কি চেঞ্জেস আমি করতে পারি, এখানে এখানে প্রবলেম ইজ দেয়ার, আমি এখানে চেঞ্জ করতে পারি। তো আপনি ছোট ছোট স্টেপ নিলেন এবং সেগুলোর মাধ্যমে আপনি আপনার ওয়ার্ক স্পেসটাকে চেঞ্জ করলেন। এবার আপনি প্রোডাক্টিভিটি আপনার বাড়ছে কিনা সেটা আপনি একটা রিভিউ করুন। সেটার জন্য আপনার একটা জার্নাল দরকার, মানে ওই সেম ডায়েরিতে আপনি রিভিউ করুন যে আপনার আগে কতটা কি পার্সেন্টেজ আপনি প্রোডাক্টিভিটি আপনার ছিল আর এখন কি রেটে বা কি পার্সেন্টেজে আপনার প্রোডাক্টিভিটি হচ্ছে, মানে আদৌ সেখানে কোনো ইনক্রিমেন্ট বা ইনক্রিজ হচ্ছে কিনা, অ্যান্ড দেয়ার উইল বি ডেফিনেটলি আ পজিটিভ চেঞ্জ। তো দিস ইজ বেসিক্যালি নোন অ্যাজ কাইজেন। এটা শুধুমাত্র ওয়ার্ক স্পেস বা ওয়ার্ক অর প্রোডাক্টিভিটি রিলেটেড না, হেলথের ক্ষেত্রেও। যেমন আমরা যদি আজকে, এবং সেটা শর্ট টার্ম গোল অ্যান্ড লং টার্ম গোলের ক্ষেত্রেও, আমরা যদি আজকে ভাবি যে আমি কাল থেকেই হচ্ছে কি যে হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট শুরু করে দেবো, তাহলে আমাদের বডি সেটা নেবে না, বিকজ আমাদের বডি ডিজাইনই হয়েছে এমন ভাবে যে সেটাকে আস্তে আস্তে ইনক্রিজ করাতে হয়। আবার যদি কোনো কিছু উইথড্র করতে হয় সেটা আস্তে আস্তে ডিক্রিজ করতে হয়। তো এটাই আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমের সিক্রেট। নাও উই উইল ডাইভ ডিপ ইনটু সাম নিউরোসায়েন্স। কাইজেন এই টেকনিকটার একটি নিউরোসায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, সো দেখুন, হ্যাবিট জেনারেট করতে গেলে অবভিয়াসলি সেখানে নিউরনের অনেক বড় এফেক্ট আছে, কারণ আলটিমেটলি আপনি বিলিভ করুন আর না করুন, এভরিথিং ইজ নিউরোসায়েন্স। বিকজ যখনই একটা হিউম্যানের সঙ্গে রিলেটেড যা কিছু হচ্ছে মানেই হচ্ছে এখানে নিউরোসায়েন্স ইজ রিলেটেড সব থেকে বেশি। ঠিক আছে, তো একটা সুন্দর নিউরোসায়েন্টিফিক ফেনোমেনা এই কাইজেন টেকনিকটার বিহাইন্ডে রয়েছে, অ্যান্ড সেটা হলো নিউরোপ্লাস্টিসিটি। ওকে, তো এই নিউরোপ্লাস্টিসিটি নিয়ে আমি আগেও আমার কিছু ভিডিওতে বলেছি। সো নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে একটা সুন্দর নিউরোসায়েন্টিফিক ফেনোমেনা, যেটা যদি আপনি একবার বুঝতে পারেন না, রিয়েলাইজ করতে পারেন হোয়াট ইজ নিউরোপ্লাস্টিসিটি, আপনাকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, অবভিয়াসলি এটাকে একটা গুড ইন্টেনশনে ইউজ করতে হবে, নাহলে আপনারই আলটিমেটলি ক্ষতি। ব্যাপারটা হচ্ছে যে নিউরোপ্লাস্টিসিটি এই ফেনোমেনাটা কি ফেনোমেনা। ফার্স্ট অফ অল নিউরোসায়েন্টিস্টরা বলছেন যে নিউরোপ্লাস্টিসিটি হচ্ছে ফরমেশন অফ নিউ নিউরাল কানেকশনস, স্ট্রেংথেনিং অফ এক্সিস্টিং নিউরনস অর নিউরাল পাথওয়ে, অ্যান্ড প্রুনিং অফ ওল্ড নিউরাল পাথওয়েজ। ভালো করে এই তিনটে কথাকে ভালো করে বুঝতে হবে। ওকে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে এই ঘটনাটিকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার একটি হ্যাবিট ছিল, সেই হ্যাবিটটা হচ্ছে বই পড়া। এটা অভ্যেস ছিল আপনার। আপনি যখন প্রথম সেই হ্যাবিটটা শুরু করছেন, ধরুন
আপনার লাইফস্টাইলে তখন অব্দি এই বই পড়ার অভ্যেসটা ছিল না, আপনি এই নতুন বই পড়ার অভ্যেসটাকে আপনার মধ্যে জেনারেট করতে চাইছেন, ঠিক আছে? অথবা ধরুন আপনি কোনো একটা হবি, সেটা আপনার লাইফে আপনি ইমপ্লিমেন্ট করতে চাইছেন, যে আমি এই হবিটা আমি রাখতে চাই। অ্যান্ড ধরুন আপনি গিটার শিখতে চান, অথবা আপনি তবলা বাজাতে চান, অথবা আপনি গান গাইতে চান, হোয়াট এভার ইট ইজ। ধরুন আপনি তবলা বাজাতে চান, ঠিক আছে, বা গিটার বাজাতে চান, ঠিক আছে। তো ফার্স্ট কি হবে? ফার্স্ট একটু কষ্ট হবে। কেন কষ্ট হয়? বিকজ আমাদের নিউরাল পাথওয়ে গুলো সেভাবে সেট থাকে না। বাট আপনি একটা মাইন্ডসেট তৈরি করলেন, আপনি যখন একটা মাইন্ডসেটও তৈরি করবেন না, দেয়ার উইল বি নিউ নিউরাল পাথওয়েজ। পজিটিভ মাইন্ডসেট তৈরি করলেও সেটা হয়, নেগেটিভ মাইন্ডসেট তৈরি করলেও হয়। তো প্রত্যেকদিন আপনি কি চিন্তা করছেন, পজিটিভ চিন্তা করছেন না নেগেটিভ চিন্তা করছেন, ঠিক আছে, সেটাও কিন্তু আপনারই একটা অভ্যেস। তো পজিটিভ চিন্তা ভাবনা করা এটাও কিন্তু একটা হ্যাবিটের মধ্যেই পড়ে, এবং এটাকেও কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা করার অভ্যেসটাও কিন্তু জেনারেট করা যায়, কারণ সবই আলটিমেটলি নিউরো সায়েন্স আর নিউরোপ্লাস্টিসিটি সবকিছুর পিছনে রয়েছে। সো আপনি ধরুন গিটার বাজাতে চান এবং আপনি সেটা স্টার্ট করলেন, প্রথম কিছুদিন খুব কষ্ট হবে। যদি আপনার এজ যদি আপনার 18-এর উপরে হয়ে থাকে তাহলে আপনার একটু কষ্ট হবে, কারণ সাধারণত নিউরোপ্লাস্টিসিটি যে রেটটা সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হাই থাকে, তার জন্য বাচ্চারা না খুব তাড়াতাড়ি জিনিস শিখে ফেলে, ঠিক আছে। কিন্তু এজ বাড়ার সাথে সাথে এই নিউরোপ্লাস্টিসিটি রেটটা কমে যায়। কিন্তু আমরা অনেক সময় এটা ভেবে থাকি যে আমাদের একটা এজ হয়ে গেছে, সার্টেন এজ হয়ে গেছে, আমরা নতুন করে কিছু শিখতে পারবো না, এটা আমাদের ধারণা। কিন্তু সায়েন্স বলছে, নিউরো সায়েন্স বলছে আপনি যে কোনো বয়সে যা কিছু শিখতে পারবেন। শুধু আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে এটা সত্যি, যে আপনি যে কোনো বয়সে সবকিছু শিখতে পারবেন। হ্যাঁ, যেটা অ্যাকচুয়াল সত্যি সেটা হচ্ছে কি যে বয়স বাড়ার সাথে সাথে নিউরোপ্লাস্টিসিটির রেটটা আস্তে আস্তে কমতে থাকে, শুধু এটুকুই পার্থক্য। কিন্তু আপনার যদি একটা লার্নিং হ্যাবিট থাকে না, তাহলে কিন্তু আপনার নিউরোপ্লাস্টিসিটি রেটটা কিন্তু উইথ এজও সেমই থাকবে, ওটা রেটটা খুব কম ধীরে ধীরে রিজিড হবে। বোঝাতে পারলাম কথাটা? ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি বাচ্চারা যখন থাকে, বাচ্চাদের নিউরোপ্লাস্টিসিটি রেটটা খুব হাই থাকে, তার জন্য তারা খুব সহজেই যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি শিখে ফেলতে পারে। কিন্তু একটু সার্টেন এজ হতে হতে আমাদের এই নিউরোপ্লাস্টিসিটির রেটটা কমে যায়, ঠিক আছে। কিন্তু যদি আপনি আপনার হ্যাবিট থাকে যে নতুন কিছু লার্ন করার, আপনার হ্যাবিট থাকে কিউরিয়াস থাকার, সবসময় একটা লার্নিং হ্যাবিট রাখেন আপনি নিজের মধ্যে, তাহলে কিন্তু আপনার মাইন্ড ওপেন থাকে। কেন না, নিউরোপ্লাস্টিসিটির রেটটা কিন্তু আগের মতোই হাই রয়েছে। কিন্তু আপনি যদি সেগুলো করা ছেড়ে দেন তাহলে কিন্তু আস্তে আস্তে নিউরোপ্লাস্টিসিটির রেটটা কমে যায়। কিন্তু লাইফ লং আমরা শিখতে পারি, এটাই এখনকার সায়েন্স বলছে। ওকে, সো বেসিক্যালি আপনি গিটার বাজাতে চাইছেন, যে কথাই আমি বলছিলাম সেটা বলি। তো প্রথমে একটু কষ্ট হবে হয়তো, বিকজ নিউ নিউরাল পাথওয়ে জেনারেশন হতে একটু সময় লাগবে, তো একটু কষ্ট হবে প্রথমে। এই কষ্টটা কিন্তু নিতে হবে। যদি আপনি সেটা নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ডেইলি প্র্যাকটিস করছেন একটা টাইম সেট করে, আপনার নিউ নিউরাল পাথওয়ে কিন্তু জেনারেট হচ্ছে। এটাই হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি ফেনোমেনন। আপনি যত দিন ধরে গিটার বাজিয়ে যাবেন, তত যে এক্সিস্টিং নতুন নিউরাল পাথওয়ে গুলো তৈরি হচ্ছে সেগুলো তত বেশি স্ট্রং হবে, ঠিক আছে। কিন্তু ধরুন সামহাউ ফর এনি রিজন আপনি গিটার বাজানো বন্ধ করে দিলেন, ঠিক আছে, সেই এক্সিস্টিং পাথওয়ে গুলো থাকবে কিছুদিন, বেশ কিছু থাকবে, তার মধ্যে যদি আপনি আবার সেই অভ্যেসটা স্টার্ট না করেন তাহলে কিন্তু, কারণ নতুন আরো অন্য হ্যাবিট তৈরি হচ্ছে না, তো দেয়ার আর মানে ডিফারেন্ট নিউরাল পাথওয়েজ, নিউ নিউরাল পাথওয়েজ, তো তার জন্য আমাকে তো মাথাতে জায়গা করতে হবে। তো ডেফিনেটলি যেগুলো পুরনো এক্সিস্টিং নিউরাল পাথওয়ে, যে অভ্যেসগুলি আপনি আর কন্টিনিউ করেন না, সেই নিউরাল পাথওয়ে কিন্তু গুলো প্রুনিং হয়ে যায়। প্রুনিং কথাটার মানে হচ্ছে যে যে অভ্যেসগুলো আপনি ছেড়ে দিয়েছেন সেই অভ্যেসগুলো কিন্তু আস্তে আস্তে, তখন দেখবেন যে অনেকদিন গ্যাপ হওয়ার পরে আবার যদি কেউ গিটার বাজাতে যায় তো একটু কষ্ট হয়, ঠিক আছে। সেটা যে কোনো লার্নিং হ্যাবিটও হতে পারে। আপনি হয়তো বই পড়তেন, একটা টাইম পর অফ করে দিয়েছেন, নতুন করে বই পড়তে গেলে রিডিং ব্লক তৈরি হয়। এই রিডিং ব্লকটা হয় ফর দিস ফেনোমেনা, কারণ হচ্ছে কি যে ওটা আবার নতুন তখন ওই নিউ নিউ পাথওয়ে জেনারেট করতে গিয়ে কষ্ট হয়,
তো দিস ইজ বেসিক্যালি দ্য থিং। প্রুনিং মানে হচ্ছে আপনি যে অভ্যেসটাকে ছেড়ে দেবেন বা যে অভ্যেসটা অনেকদিন ছিল বন্ধ করে দিয়েছেন, ওই নিউরাল পাথওয়ে গুলো আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায়, প্রুন হয়ে যায়, যাতে ওই অভ্যেসটা তখন আপনি দেখবেন না যে সেটা অটোপাইলট মোডে আর আসছে না। এখন নতুন করে আবার স্ট্রাগল করতে হবে আপনাকে যদি আবার ওই হ্যাবিটটা আপনার মধ্যে আনতে চান। কিন্তু কোনো ভালো হ্যাবিট ছেড়ে গেছে সেটা নতুন করেও আবার আনা যায়, সেরকম বাজে হ্যাবিট গুলোকেও আমরা ছেড়ে দিতে পারি জাস্ট বাই প্রুনিং অফ দিস নিউরোপ্লাস্টিসিটি। বোঝাতে পারলাম? তো এই কাইজেন টেকনিকটির পিছনে এই নিউরোপ্লাস্টিসিটি রয়েছে। তো যত আমরা স্মল ইনক্রিমেন্টাল চেঞ্জ করব না নিউরাল পাথওয়ে গুলো, তত ভালোভাবে যেমন জেনারেট হতে পারে, সেরকম হচ্ছে কি যে স্ট্রেনথেনিংও হবে এবং সেটা ইনক্রিমেন্টাল চেঞ্জ করছে। সো আপনার লাইফস্টাইলে যখন কিছুই আপনি পরিবর্তন আনতে যাবেন, সেটা সবকিছুই কিন্তু আপনার হ্যাবিটের ওপর ডিপেন্ড করছে। 21 ডেজ লাগে, 21 দিন লাগে মাত্র একটি অভ্যেস জেনারেট করতে, অ্যান্ড 90 ডেজ লাগে সেটাকে আপনার লাইফস্টাইল বানানোর জন্য। ঠিক আছে? আর আপনার হ্যাবিট যা, আপনার লাইফস্টাইল যা, আপনি কিন্তু সেটাই হয়ে যাবে, সেটাই হবে আপনার আইডেন্টিটি। সো এর পিছনে একটা সুন্দর এই নিউরোসাইন্টিফিক ফেনোমেনা রয়েছে কাইজেন টেকনিকটির পিছনে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। নাও এই বইটি থেকে যে 3টে প্র্যাকটিক্যাল স্টেপ আমরা পাই, সেটা হচ্ছে স্টার্ট স্মল। ফার্স্ট তার মধ্যে হচ্ছে স্টার্ট স্মল, সেকেন্ড হচ্ছে কনসিস্টেন্সি ওভার ইন্টেন্সিটি। বোঝাতে পারলাম কথাটা? ডিসিপ্লিন মানেও কিন্তু কনসিস্টেন্সি ওভার ইন্টেন্সিটি। মানে ধরুন আপনি ভীষণ এক্সাইটেড হয়ে গেলেন যে আজকে আমি এই কাজটা আমি করবোই, এন্ড দেখা গেল সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন আপনি হাই ইন্টেন্সিটিতে সেই কাজটা করে নিলেন, 4 নম্বর দিন থেকে আপনার আর ভালো লাগছে না কাজটা করতে, ভালো লাগছে না, এবং সেই কাজটা আস্তে আস্তে বন্ধও করে দিলেন। তাহলে দ্যাট ইজ নট ডিসিপ্লিন। ডিসিপ্লিন হচ্ছে এটা যে কনসিস্টেন্সি। আপনি ছোট ছোট করে স্টার্ট করুন, রোজ করুন, একদিন মিস গেলেও আপনি কত তাড়াতাড়ি সেই জায়গায় ফেরত আসছেন, দ্যাট ইজ কনসিস্টেন্সি, দ্যাট ইজ ডিসিপ্লিন। অ্যান্ড 3 নম্বর হচ্ছে আপনি সেগুলো ট্র্যাক করুন, ট্র্যাক করে একটা রিভিউ করুন যে আপনি কতটা করতে পারছেন, সেই ওয়াইজ আপনি পরবর্তী ডিসিশনগুলো নেবেন, এবং আপনার ছোট্ট ছোট্ট এই উইনগুলোকে না আপনি সেলিব্রেট করুন, নিজেকে রিওয়ার্ড দিন। একটা ছোট্ট টার্গেট ফিক্স করুন, সেটা যখনই দেখছেন আপনার অ্যাকমপ্লিশ হয়ে যাচ্ছে, নিজেকে একটা রিওয়ার্ড দিন। তাহলে কি হবে, দ্যাট উইল, মানে এটা আমাদের ব্রেনের না রিওয়ার্ড সার্কিটটাকে জেনারেট করে, ডোপামিন সার্কিট বেসিক্যালি। তো তখন দেখবেন যে আপনার সেগুলো করতে ভালো লাগছে, নিজে থেকেই ভালো লাগছে। এক যে জিনিসটা ভালো লাগে সেটা তো এমনি সেই মানে যেখান থেকে আমরা রিওয়ার্ড পাই না, আমরা সেই জিনিসটা বারবার করতে চাই। তো বইটি সম্পর্কে যদি আমি আরেকটু বলি, তাহলে আমি বইটা হার্ড কভারই কিনেছিলাম, এটা আমি পেপার ব্যাগ কিনিনি। অ্যান্ড এই বইটি পড়তেও না আপনার খুব ভালো লাগবে। এই বইটার মধ্যে এত সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে, এত অ্যাস্থেটিক্যালি একটা সুন্দর পিসফুল লাগবে না আপনার বইটা পড়তে। আপনি যখন বইটি পড়বেন তখন বুঝতে পারবেন। আমিও চেঞ্জ করতে পেরেছি, অ্যান্ড নতুন কিছু গুড হ্যাবিটস রিপ্লেসও করতে পেরেছি ফ্রম দিস বুক। সো আজকের ভিডিওটিকে যদি আমরা সাম আপ করতে চাই, তাহলে বেসিক্যালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি যে আপনিও পারবেন আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে, অ্যান্ড ছোট ছোট টার্গেট থেকে বড় বড় টার্গেট ম্যানিফেস্ট করতে আপনিও পারবেন, এবং সেটা খুব কঠিন কিছু না। বেসিক্যালি যেটা দরকার, একটু পেশেন্স, একটু ধৈর্য দরকার, এবং একটু পার্সিভারেন্স দরকার, একটু অধ্যাবসায় দরকার। ওই কাইজেন টেকনিকটা হয়ে উঠতে পারে একটা গেম চেঞ্জার ফর ইয়োর লাইফ, কারণ এটা শুধুমাত্র একটা ছোট্ট স্টেপকেই একটা টাইমে ইনক্লুড করছে, অ্যান্ড যেটা বড় বড় রেজাল্টস আপনাদের মধ্যে আপনাদের লাইফস্টাইলে, আপনাদের লাইফে নিয়ে আসতে পারে। বাট শুধু আপনাদের প্রপারলি টেকনিকটাকে অ্যাপ্লাই করতে জানতে হবে, অ্যান্ড যদি আপনি বইটা পড়েন তাহলে ইউ উইল বি মাস্টার অফ দ্যাট। এবার আপনাদের পালা, আপনারা ডিসাইড করুন যে আপনারা কোন হ্যাবিটটাকে, মানে কোন ব্যাড হ্যাবিটকে আপনি চেঞ্জ করতে চান, এবং কোন গুড হ্যাবিটকে আপনি আপনার লাইফস্টাইলের মধ্যে আনতে চান, অ্যান্ড সেটা আমাকে কমেন্ট করে নিচে জানান। আই উড লাভ টু হিয়ার ফ্রম ইউ।
আজকের কন্টেন্টে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন, রিড, লার্ন অ্যান্ড রিপিট।